ইলুমিনেশন একটা প্রবলেম করব, স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। চলো আজকে সে ল্যাম্প সাজানোর অঙ্কগুলো করব, কারণ এখান থেকে একটা অঙ্ক আসে তো পরীক্ষাতে। বল, খাতা দেখতে পাচ্ছিস তো? বল, খাতা দেখা যাচ্ছে রে? দেখ, যে একটা অঙ্ক করব, এই অঙ্কটাই কিন্তু পরীক্ষাতে বেশ কয়েকবার এসছে। এই অঙ্কটা পরীক্ষাতে বেশ কয়েকবার এসছে। অঙ্কটা লিখছে, an illumination of the working plane of 75 lux is required. ইলুমিনেশন দরকার, ইলুমিনেশন লেভেলটা হচ্ছে 75 লাখ। এই পরিমাণ ইলুমিনেশন দরকার একটা প্লেনে, একটা ওয়ার্কশপে। আর ওয়ার্কশপটার সাইজ হচ্ছে, একটা ওয়ার্কশপ আছে, সেই ওয়ার্কশপটার সাইজটা হচ্ছে 72 মিটার ইন্টু 15 মিটার। একটা ওয়ার্কশপ আছে, যে ওয়ার্কশপটার দৈর্ঘ্য হচ্ছে 72 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। তাহলে এই ওয়ার্কশপটা কাজ করার জন্য যে পরিমাণ ইলুমিনেশন দরকার সেটা হচ্ছে 75 লাখ। দিয়ে ল্যাম্পগুলোকে ফিট করতে হবে, ল্যাম্পগুলোকে ফিট করতে হবে। আর ল্যাম্পগুলোকে যখন ফিট করা হবে তখন সেটা থাকবে, ল্যাম্পগুলো থাকবে অ্যাবভ 4 মিটার অফ দ্য গ্রাউন্ড সারফেস, অ্যাবভ 4 মিটার অফ দ্য গ্রাউন্ড সারফেস। গ্রাউন্ড সারফেস থেকে 4 মিটার উঁচুতে ল্যাম্পগুলোকে ফিট করতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা? ল্যাম্পগুলোকে ফিট করতে হবে গ্রাউন্ড সারফেস থেকে 4 মিটার উঁচুতে। এবার যে ল্যাম্পগুলো লাগানো হবে সেই ল্যাম্পগুলোর যে মানগুলো আছে সেই মানগুলো বলে দিয়েছে। এখানে আবার সুইটেবল স্পেস হাইট রেশিওটা মেনটেন করতে হবে। এখানে একটা জিনিস মেনটেন করতে হবে, সুইটেবল স্পেস হাইট রেশিও। এই টপিকটা আমি পরে বলছি। এই স্পেস হাইট রেশিওর ব্যাপারটা কি সেটা আমি পরে আসছি, এটা মেনটেন করতে হবে। আর যে ল্যাম্পগুলো লাগানো হবে সেই ল্যাম্পগুলো তাদের যে ইউটিলাইজেশন ফ্যাক্টর, ইউটিলাইজেশন ফ্যাক্টরের মানটা হবে আছে 0.5। ইউটিলাইজেশন ফ্যাক্টরের মানটা দেওয়া আছে 0.5। আর কি দেওয়া আছে, ল্যাম্প এফিসিয়েন্সি দেওয়া আছে
14 lumen per watt. ল্যাম্প এফিসিয়েন্সির মান দেওয়া আছে 14 লুমেন পার ওয়াট। আরেকটা জিনিস বলা আছে ক্যান্ডেল পাওয়ার ডিপ্রিসিয়েশন। ক্যান্ডেল পাওয়ার ডিপ্রিসিয়েশন এর মানটা বলা আছে 20%। এর মানটা বলা আছে 20%। তাহলে এখান থেকে বের করতে হবে আমাদেরকে, এস্টিমেট করতে হবে, এখান থেকে এস্টিমেট করতে হবে যে কতগুলো ল্যাম্প, অর্থাৎ নাম্বার অফ ল্যাম্প আমাদেরকে বার করতে হবে। নাম্বার অফ ল্যাম্প এই মানটা আমাদেরকে বার করতে হবে, যে কতগুলো ল্যাম্প আমাদেরকে ফিট করতে হবে সেই মানটা বার করতে হবে, যাতে ইউনিফর্মাল ইলুমিনেশন মেনটেন হয়। আমাকে এখান থেকে বার করতে হবে, 1 মিনিট, কথাটা উঠছে বেশি। আমাকে এখান থেকে বার করতে হবে, এস্টিমেট করতে হবে নাম্বার অফ ল্যাম্প, কতগুলো ল্যাম্প আমাকে কানেক্ট করতে হবে যাতে ইউনিফর্মালি ইলুমিনেশন মেনটেন হয়। ইউনিফর্মালি ইলুমিনেশন মেনটেন হয়, এইটা করার জন্য এই অঙ্কটা আমাদেরকে করতে হবে। তার মানে অঙ্কটা আমাকে কি বলেছে, যে আমার একটা ওয়ার্কিং প্লেন আছে, একটা ওয়ার্কশপ আছে, যে ওয়ার্কশপটা দৈর্ঘ্য হচ্ছে 72 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। তাহলে সাপোজ সেরকম একটা ওয়ার্কশপ আমি এখানে ডিজাইন করছি, 15 মিটার আর দৈর্ঘ্যটা হচ্ছে 72 মিটার। তাহলে ধরে নে এতটা বড় একটা ওয়ার্কশপ আমাদের আছে। এই যে ওয়ার্কশপটা আছে, এই ওয়ার্কশপটার মধ্যে ইলুমিনেশন লেভেলটাকে মেনটেন করতে হবে 75 লাখ। এই পরিমাণ আলো এখানে মেনটেন করতে হবে, আর তার জন্যে আমাকে ল্যাম্প ফিট করতে হবে, আর ল্যাম্পগুলো ফিট করতে হবে গ্রাউন্ড সারফেস থেকে 4 মিটার উঁচুতে। গ্রাউন্ড সারফেস থেকে 4 মিটার উঁচুতে। এবার যে ল্যাম্পগুলো আমি লাগাবো, সেই ল্যাম্পগুলো লাগিয়ে যাতে ইউনিফর্মালি ইলুমিনেশন মেনটেন হয়, অর্থাৎ সব জায়গাতে সমানভাবে আলো পড়ে, সব জায়গাতে যেন সমানভাবে আলো হয়, আলোকিত হয়, সেই জন্য আমাকে ইউনিফর্মালি ইলুমিনেশন মেনটেন করতে হবে। আর ইউনিফর্মালি ইলুমিনেশন লেভেল মেনটেন করার জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সুইটেবল স্পেস হাইট রেশিওটা মেনটেন করাটা। স্পেস আর হাইটের যে রেশিও, এইটা মেনটেন আমি যত ভালো করে করতে পারবো, আমার এই জায়গাটা ইলুমিনেশন তত সমানভাবে চারিদিকে ছড়াবে। আমি জায়গাটা যত ভালো স্পেস হাইট রেশিওটাকে মেনটেন করতে পারবো ল্যাম্পগুলোর।
এখন স্পেস হাইট রেশিও যেটা আছে, এই স্পেস হাইট রেশিও বলতে গেলে কি বুঝি আমরা? স্পেস হাইট রেশিও বলতে গেলে যেটা বুঝি আমরা, যে দুটো ল্যাম্প যখন আমি পাশাপাশি কানেকশন করব, তাদের মধ্যে একটা ডিস্টেন্স হবে, এই ডিস্টেন্সটাকে বলি আমরা স্পেস। আর গ্রাউন্ড সারফেস থেকে, এটা যদি গ্রাউন্ড সারফেস হয়, সারফেস থেকে যতটা উঁচুতে থাকে লাইটটা, সেইটাকে বলি আমরা হাইট। এই স্পেস বাই হাইট, এইটাকে তো বলবো আমরা স্পেস হাইট রেশিও। এই স্পেস বাই হাইট এটা যখনই আমি করতে যাব, তখন যে ভ্যালুটা বেরোবে সেটা কি আমরা বলি স্পেস হাইট রেশিও। এই স্পেস হাইট রেশিওটা আমি যত নিয়ার অ্যাবাউট 1 এর কাছাকাছি রাখতে পারবো, স্পেস আর হাইটের যে রেশিও সেটা আমি যত 1 এর কাছাকাছি রাখতে পারবো, এই জায়গাটা তত ইউনিফর্মালি ইলুমিনেশন মেনটেন হবে। বোঝা গেল যে জিনিসটা? এই জায়গা, এই দুটো কথা থেকে কিছু বুঝতে পারলি বল? এখন দেখ, ল্যাম্প গুলো যে কানেকশন করতে হবে, ল্যাম্প গুলোকে যে ফিট করতে হবে, বলে দেওয়া আছে অ্যাবভ 4 মিটার অফ দ্য গ্রাউন্ড সারফেস, 4 মিটার উঁচুতে ল্যাম্প গুলোকে ফিট করতে হবে। তাহলে সেই জায়গা থেকে আমি কোন ভ্যালুটাকে পাচ্ছি এখানে? স্পেস কে পাচ্ছি না হাইট কে পাচ্ছি বল? হাইট কে। হাইট। তাহলে এই জায়গাটা আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। আবার শেষে কেন ভালো করে মাথায় রাখতে হবে না, তো আমাকে লাস্টে বলে দিয়েছে যাতে ইউনিফর্মালি ইলুমিনেশন মেনটেন হয়, অর্থাৎ চারিদিকে যেন সমানভাবে আলো ছড়ায়। এখন চারিদিকে সমানভাবে আলো ছড়ানোর ক্রাইটেরিয়াটাই হচ্ছে স্পেস আর হাইটের যে রেশিও, সেটাকে 1 এর কাছাকাছি মেনটেন করা। আমি যত 1 এর কাছাকাছি যেতে পারবো, তত ইউনিফর্মালি লাইট ডিস্ট্রিবিউশন হবে এখানে। এটা মাথায় রাখতে হবে শুধু। পরীক্ষাতে কিন্তু এই জায়গাটাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব সহকারে দেখি যে অঙ্কটা ঠিক করেছে নাকি। কারণ এক একজনের উত্তর কিন্তু এই অঙ্কে, এক একজনের এই যে নাম্বার অফ ল্যাম্প, এই কথাটা মানে এই উত্তরটা এক একজনের এক এক রকম বেরোবে। এই অ্যান্সারটা এক একজনের এক এক রকম বেরোবে। ভুল কিন্তু কাউরি নয়, সবারই ঠিক। এইবার আমরা সেখানে মেনটেন করব, দেখব যে স্পেস হাইট রেশিওটা যে যত ভালো মেনটেন করতে পেরেছে, তার অঙ্কটা তত কারেক্ট হয়েছে। এই ইলুমিনেশনের অঙ্কতে কিন্তু নাম্বার অফ ল্যাম্পের পরিমাণটা কিন্তু এক একজনের এক এক রকম বেরোবে। তাই বলে ভুল হয়ে গেল তা কিন্তু নয়। ধর কাউরি বেরোলো 50টা, কাউরি বেরোলো 56টা, কাউরি বেরোলো হয়তো 58টা, কাউরি বেরোলো হয়তো 60। ভুল কিন্তু কাউরি হচ্ছে না। সেটা কেন হচ্ছে না আমরা পরে দেখতে পাবো। কিন্তু সব জায়গাতে মেনটেন হবে স্পেস আর হাইট রেশিও। যার 55 বেরোবে তার স্পেস হাইট রেশিও এক ভ্যালু বেরোবে, যার 56 হবে তার স্পেস হাইট রেশিও আর এক ভ্যালু বেরোবে, যার 60 হবে তার স্পেস হাইট রেশিওর আর একটা মান বেরোবে। এখন যে মানটা 1 এর যত কাছাকাছি হবে, 1 এর বেশি নয় কিন্তু 1 এর কম, এটা কিন্তু অলওয়েজ লেস দ্যান 1 হবে। আবার সেটা 1 এর মানটা কিন্তু অলওয়েজ লেস দ্যান 1 হবে, একের কমও হবে। আবার একের কম হওয়া সত্ত্বেও একের কাছাকাছি হবে, মানে একের বেশি হয়ে যাবে না কিন্তু। তাহলে এই জায়গাটা যে যত ভালো মেনটেন করতে পারবে, তার অঙ্কটা তত কারেক্ট। বুঝতে পারলি? অঙ্কটা যে ভুল হয়ে যাবে তা নয় কিন্তু।
এইবার এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে ইলুমিনেশনের ডেফিনেশনটা কি, কারণ ইলুমিনেশন লেভেলটাই তো মেনটেন করতে হবে। ইলুমিনেশন লেভেলটাই কিন্তু আমাকে এখানে মেনটেন করতে হবে। তাহলে বল ইলুমিনেশনের ডেফিনেশনটা আমাদের কাছে কি ছিল? ইলুমিনেশনের যে একটা ডেফিনেশন আমরা পড়েছিলাম, সেই ডেফিনেশন আমরা কি পেয়েছিলাম? যে ধরে নে যে একটা লাইট সোর্স আছে, যে লাইট সোর্স থেকে আলো সারফেস প্লেনে ফল করছে। লাইট সোর্স থেকে আলো যখন সারফেস প্লেনে ফল করছে, লাইট থেকে আলোটা তো এইভাবে পড়বে, লাইটগুলো এইভাবে পড়ছে। এখন লাইট সোর্স থেকে যে লাইটের রশ্মিগুলো বেরিয়ে আসছে সেগুলোকে আমরা কি বলি? লুমিনাস ফ্লাক্স, তাই তো? লাইট সোর্স থেকে যে রশ্মিগুলো বেরিয়ে আসছে সেগুলোকে আমরা কি বলি? লুমিনাস ফ্লাক্স বলি তো। আর লুমিনাস ফ্লাক্স এর ইউনিট কি? এখান থেকে যেটা বেরোচ্ছে সেটাকে বলি আমরা লুমিনাস ফ্লাক্স। আর লুমিনাস ফ্লাক্সকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? এফ দ্বারা, তাই তো? আর লুমিনাস ফ্লাক্সের ইউনিটটা কি ছিল? বল বল। লুমেন। লুমেন। এখন এই পরিমাণ এফ পরিমাণ লুমেন লাইট সোর্স থেকে বেরিয়ে আসলো, দিয়ে সারফেস প্লেনটা এসে আলোকিত করলো। এখন যতটা সারফেস প্লেনে আলোকিত করলো তার ক্ষেত্রফল যেটা, সেটাকে বলি আমরা এরিয়া। আর সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি সবসময় এ দ্বারা। তাহলে এ ক্ষেত্রফলে আমার যে পরিমাণ লুমেন এসে ফল করলো সেটা হচ্ছে আমার এফ পরিমাণ। একক ক্ষেত্রফলে যে পরিমাণ লুমেন এসে ফল করলো সেটা নিশ্চয়ই এফ বাই এ পরিমাণ। এই এফ বাই এ যে কথাটা বেরোলো সেটা কি বেরোলো? একক ক্ষেত্রফলে লুমেনের পরিমাণ। এই একক ক্ষেত্রফলে যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স বা লুমেন ভ্যালু ফল করছে, এটা কি বলি আমরা? ইলুমিনেশন। এটা কি বলি আমরা? ইলুমিনেশন, তাই তো? আর সেটাকে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম ই দ্বারা। তাহলে এখান থেকে আমরা ই ইজিক্যাল টু কি পাবো? এফ বাই এ। এই একটা ডেফিনেশন দেখ আমরা মাথায় পেয়েছিলাম আগে। সবারই মনে আছে তো জায়গাটা? কারণ এই জায়গাটা নিয়ে এবার অঙ্কটা শুরু হবে। তাহলে দেখ, একক ক্ষেত্রফলে যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স বা লুমেন ভ্যালু ফল করছে একক ক্ষেত্রফলে, সেটা কিন্তু বলছি ইলুমিনেশন। তাহলে আমাকে যদি এই জায়গাতে ইলুমিনেশনের ভ্যালু মেনটেন করতে হয় 75 লাক্স। এখন ইলুমিনেশনের ইউনিটটা কি ছিল? লাক্স, লুমেন পার মিটার স্কোয়ার, সেটাকে আমরা লাক্স বলেছিলাম। এখন বলতো এই জায়গাতে যদি ইলুমিনেশন ভ্যালু মেনটেন করতে হয় 75 লাক্স, তার মানেটা কি? একক ক্ষেত্রফলে লুমেনের পরিমাণ 75 লুমেন। ঠিক বললাম না ভুল বললাম? কিরে, অর্থাৎ 1 মিটার স্কোয়ার জায়গাতে লুমেন দরকার 75 লুমেন, তবেই 75 লাখ ইলুমিনেশন ভ্যালু মেনটেন হবে। বুঝতে পারলি বল সবাই? তাহলে এখন ওয়ার্কিং প্লেন বা ওয়ার্কশপ যেটা আছে আমাদের, তার ক্ষেত্রফলটা কত আছে?
72 মিটার লম্বা, 15 মিটার চওড়া, মানে এটা। তাহলে এখন এই জায়গাটার ক্ষেত্রফল কত সেটা দেখতে হবে তো। তাহলে ওয়ার্কশপ এরিয়া আমাকে প্রথমে ওয়ার্কশপ এরিয়া বের করতে হবে। ওয়ার্কশপ এরিয়া আমাকে প্রথমেই বার করতে হবে। সেটা আমরা কি করে পাবো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করি তো পাবো, তাই তো। তাহলে দৈর্ঘ্যটা কত আছে? 72 মিটার। প্রস্থ কত আছে? 15 মিটার। তাহলে ওয়ার্কশপ এরিয়ার ইউনিটটা কি হবে? মিটার স্কোয়ার। ওয়ার্কশপ এরিয়াটাকে তো আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে এরিয়াটাকে যদি আমি এ দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে আমি এখান থেকে উত্তরটা কত আসবে? 72 ইন্টু 15, 72 ইন্টু 15 মানে হলো 1080 মিটার স্কোয়ার। তাহলে এটা হলো আমার এরিয়ার পরিমাণ। এখন বলতো 75 লাক্স যখন আমাকে মেনটেন করতে হবে ইলুমিনেশনের মান, ইলুমিনেশনের মান যখন আমাকে 75 লাক্স মেনটেন করতে হবে, এর কথার অর্থটা কি? 1 মিটার স্কোয়ার এরিয়াতে আমার লুমেন দরকার কত? 75 লুমেন। এটা দরকার তো? বলে এটা দরকার না দরকার নাই? তবেই 75 লাখ ইলুমিনেশন মেনটেন হবে তো। কিন্তু আমার টোটাল ক্ষেত্রফল কত আছে? 1080। তাহলে 1080 মিটার স্কোয়ার জায়গাতে আমার টোটাল লুমেন যেটা দরকার পড়বে সেটাই তো হবে আমার 75 ইন্টু 1080 লুমেন। তাহলে 1080 কে 75 গুণ করে কত হবে? 1080 ইন্টু 75 গুণ করে কত পাবো? 81,000। 81,000 লুমেন। তাহলে এই পরিমাণ লুমেন আমার দরকার এই প্লেনটাতে, এই এরিয়াটাতে। এই পরিমাণ লুমেন আমার দরকার এই জায়গার ক্ষেত্রফলের আলোটা পড়তে হবে। এখন এই পরিমাণ লুমেন আমাকে আসবে কোথা থেকে বল? এই পরিমাণ লুমেন আমার আসবে কোথা থেকে? তাহলে ভালো করে দেখ তো, আমি এই জায়গাতে যে গুণটা করলাম, আমি গুণটা কার কার সাথে গুণটা করলাম? এরিয়ার সাথে ইলুমিনেশনের ভ্যালু, তাই তো। তাহলে এখানে অ্যাকচুয়ালি গুণ করলাম, দেখ, এরিয়ার সাথে ইলুমিনেশনের ভ্যালু। এখানে আমি এই গুণটা সম্পন্ন করলাম যে এই পরিমাণ লুমেন আমাকে সারফেস প্লেনে এসে পৌঁছাতে হবে, তবেই 75 লাখ ইলুমিনেশন মেনটেন হবে। বল, বোঝা গেল ব্যাপারটা? বল, বোঝা গেল? ক্লিয়ার হলো না হয়নি বল? রে বল, রেসপন্স দে একটু। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে এই পরিমাণ লুমেন যদি আমার দরকার পড়ে 75 লাখ এই জায়গাটাতে মেনটেন করার জন্যে, তাহলে এই পরিমাণ লুমেনকে আমাকে কোথা থেকে আসতে হবে? ল্যাম্প থেকে। এখন বলতো, ল্যাম্প থেকে এই পরিমাণ লুমেন যদি বেরোই, তাহলে কি সেই পরিমাণ লুমেন সারফেস প্লেনে এসে পৌঁছাবে?
বল ল্যাম্প থেকে যদি এই পরিমাণ লুমেন বেরোয় তাহলে সেই পরিমাণ লুমেন কি সারফেস প্লেনে এসে পৌঁছাবে না কম না, পৌঁছাবে? কম পৌঁছাবে। কেন কম পৌঁছাবে? কারণটা স্যার কি? উপর দিকে কিছুটা যাবে, সাইডে যাবে। ল্যাম্প থেকে যে লুমেন গুলো বেরোবে সেটা তো ডাইরেক্ট সারফেস প্লেনে আসবে না, কিছুটা তো সিলিং এর দিকে চলে যাবে। আবার দেখ বাতাসের মধ্যে ডাস্ট পার্টিকেল আছে, সেখান থেকে কিছু আলোর বিচ্ছুরণ হবে লুমেনের। তাহলে আমার এখানে সারফেস প্লেনে দরকার আমার ৮১,০০০ লুমেন। এই প্লেনের মধ্যে দরকার এখানে এসে পৌঁছাতে হবে ৮১,০০০ লুমেন, তবেই ৭৫ লাখ মেনটেন হবে। কিন্তু এই পরিমাণ লুমেন সারফেস প্লেনে পৌঁছাতে হলে আমার ল্যাম্প থেকে তো আরো বেশি বেরোতে হবে, কারণ যেটা বাতাসে যদি একটা ডাস্ট পার্টিকেল থাকে তাহলে সেখান থেকে যে লুমেনটা আসবে সেই লুমেনটা আসার পর ডাস্ট পার্টিকেলের কারণে আবার তো বিচ্ছুরণ হয়ে পালিয়ে যাবে লুমেনটা, তাহলে সেটা তো আমার সারফেস প্লেনে পৌঁছাবে না। তাহলে এই লুমেনটাকে তো লাইট থেকে বেরোতে হয়েছে, তাহলে সেটাও তো আমাকে হিসেবে আনতে হবে যে কত পরিমাণ লুমেন তাহলে লাইট সোর্স থেকে বেরোতে হবে। যে এই পরিমাণ লুমেন সারফেসে পৌঁছাতে হলে লাইট সোর্স থেকে অর্থাৎ ল্যাম্প থেকে কত পরিমাণ লুমেন এখন বেরোতে হবে। এখন বলতো ল্যাম্প থেকে যে পরিমাণ লুমেন বেরোয় আর সারফেস প্লেনে যে পরিমাণ লুমেন ফল করে পৌঁছায় রিচ করে, সেই জায়গা থেকে আমরা যে ডেফিনেশনটা পেয়েছিলাম সেটা কি ছিল? ইউটিলাইজেশন ফ্যাক্টর। সেটা ছিল আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর। তাহলে এখান থেকে ইউটিলাইজেশন ফ্যাক্টরটা কি ছিল? ইউটিলাইজেশন ফ্যাক্টরটা কি ছিল? যে যে পরিমাণ আলো সারফেস প্লেনে এসে ফল করলো অর্থাৎ লুমেন রিচ টু সারফেস, সারফেস এসে যে পরিমাণ লুমেন রিচ করলো ডিভাইডেড বাই লুমেন গিভেন আউট মানে বেরোলো ফ্রম ল্যাম্প। এটা তো ছিল ইউটিলাইজেশন ফ্যাক্টর, আর ইউটিলাইজেশন ফ্যাক্টর থেকে আমরা ইউ ডট এফ বলেছিলাম। তাহলে দেখ আমরা সারফেস প্লেনে কত পৌঁছাবে সেটা পেয়ে গেলাম, উপরের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম যে উপরে আমাদেরকে ৮১,০০০ পৌঁছাতে হবে। তাহলে ল্যাম্প থেকে কত বেরোতে হবে সেটাকে বার করি এখন, অর্থাৎ লুমেন গিভেন আউট ফ্রম ল্যাম্প ইজিক্যাল টু আমরা কি বলতে পারি, লুমেন রিচ টু সারফেস ইনটু ইউ ডট এফ বলতে পারি। বলা যাবে না বলা যাবে না? না কিছু ভুল বললাম? ভুল বললাম, ডিভাইডেড বাই ইউ ডট এফ। তার মানে আমার লুমেন গিভেন আউট ফ্রম ল্যাম্প এটাকে যদি বের করতে হয় তাহলে সেই পরিমাণ লুমেন তো আমার রিকোয়ার, এই পরিমাণ লুমেন তো আমার রিকোয়ারমেন্ট পড়বে না, পড়বে না বল? ল্যাম্প থেকে যেটা বের করতেই হবে।
তাহলে সেটাই তো আমার লুমেনের রিকোয়ার্ড ভ্যালু। তাহলে এখান থেকে বলতে পারি লুমেন রিকোয়ার্ড ইজ ইকাল টু লুমেন রিচ টু সারফেস, সারফেসে যে পরিমাণ লুমেন রিচ করলো। এখন সারফেসে যে পরিমাণ লুমেন রিচ করলো সেটা কত? ৮১,০০০। এটা রিচ করতেই হবে, তবেই তো ৭৫ লাখ লুমেন মেনটেন হবে। আর বলতো এই হিসেবটা আমরা কোথা থেকে পেয়েছি? এ ইন্টু ই করে পেয়েছি তো, এরিয়া আর ইলুমিনেশন ভ্যালুটাকে গুণ করে। তাহলে এই জায়গা থেকে বলতে পারি আমরা সেটা যে লুমেন রিকোয়ার্ড ইজ ইকাল টু এরিয়া ইন্টু ই। এটা এরিয়া ইন্টু ই থেকে পেয়ে গেলাম, নিচে ইউ ডট এফ ইউটিলাইজেশন ফ্যাক্টর। এই হিসাবটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এইবার দেখ যে লুমেনটা বেরোচ্ছে এখন, সেটা আমি আজকের দিনে হিসাব করলাম। এক মিনিট একটু দাঁড়া। এই হিসাবটা আমি আজকের দিনে দাঁড়িয়ে হিসাব করলাম, কিন্তু আগামী ৬ মাস পরে কি আমার এই লুমেনটা কি লাইট সোর্স থেকে বেরোবে? লাইট সোর্স থেকে তো লুমেন কম বেরোবে, কারণ লাইটের উপর তো ডাস্ট পার্টিকেল জমা পড়বে। লাইটের উপর তো আমার আরো ডাস্ট পার্টিকেল জমা পড়বে ৬ মাস পরে। কিন্তু আমাকে যদি সারফেস প্লেনে যদি আমাকে ৭৫ লাখ মেনটেন করতেই হয়, তাহলে ৬ মাস পরে তো আমাকে আরো বেশি লুমেন বার করতে হবে লাইট থেকে। সেই কারণে আমার পরবর্তী এপিসোডে যেখানে আমি করব লুমেন রিকোয়ার, এটা তো আমার এ ইন্টু ই ডিভাইডেড বাই ইউ ডট এফ তো আমি পেয়েছি, এটা লাইটকে মেনটেন না করে। এখন ৬ মাস পরেও যদি আমাকে এই পরিমাণ লুমেনি লাইট থেকে বের করতে হয়, তাহলে হয় আমাকে লাইটটাকে বা ল্যাম্পটাকে ভালো করে মেনটেন করতে হবে, প্রপারলি ক্লিন করতে হবে, প্রপারলি মেনটেন করতে হবে। ইউটিলাইজেশন ফ্যাক্টরটা যে কারণে পেয়েছি, ইউটিলাইজেশন ফ্যাক্টরের জন্যও তো আবার লুমেনটা বেশি বেরোতে হচ্ছে ল্যাম্প থেকে। তাহলে আমি যদি প্রপারলি মেনটেন না করি, তাহলে সেখান থেকে তো আমরা মেনটেনেন্স ফ্যাক্টর বলে একটা জিনিস পাই। তাহলে সেই মেনটেনেন্স ফ্যাক্টরটাও আমাকে নিচে তখন গুণ করতে হবে। তাহলে এইটাই হচ্ছে আমার লুমেন রিকোয়ারমেন্টের ফর্মুলা। কোন একটা সারফেস প্লেনে এ ক্ষেত্রফল জায়গাতে যদি ই পরিমাণ ইলুমিনেশন মেনটেন করতে হয়, তাহলে কত পরিমাণ লুমেন ল্যাম্প থেকে বেরোতে হবে, তারই ফর্মুলা হচ্ছে এইটা। বল বোঝা গেল তো? এইবার দেখ আমার ক্ষেত্রফল তো আছে 1080 মিটার স্কোয়ার বর্তমান অঙ্কটাতে। ইলুমিনেশন মেনটেন করতে হবে ৭৫ লাখ। ইউটিলাইজেশন ফ্যাক্টর দেখ একটা মান বলে দেওয়া ছিল 0.5। তাহলে ইউটিলাইজেশন ফ্যাক্টরের মানও পেয়ে গেলাম 0.5। তারপরে মেনটেনেন্স ফ্যাক্টর, দেখ ভালো করে অঙ্কটাতে কোথাও মেনটেনেন্স ফ্যাক্টরের মান বলেছে? অঙ্কটার মধ্যে কোথাও মেনটেনেন্স ফ্যাক্টরের মান বলা আছে? বল, রেসপন্স দে। তাহলে কোনো একটা অঙ্কে যদি মেনটেনেন্স ফ্যাক্টরের মান বলে দেওয়া না থাকে, আমি সেটা কোথা থেকে পাবো? মেনটেনেন্স ফ্যাক্টরের মান বলা না থাকলে
ক্যান্ডেল পাওয়ার ডিপ্রিসিয়েশনের এই মানটা কিন্তু বলা থাকবে পার্সেন্টেজে। এই মানটা বলা থাকবে পার্সেন্টেজে, ভালো করে মনে রাখবি। অঙ্কটা করতে গেলে কিন্তু মেইনটেনেন্স ফ্যাক্টরের একটা মান দরকার। অনেক সময় অঙ্কটাতে মেইনটেনেন্স ফ্যাক্টরের মান বলে দেয়, যদি মেইনটেনেন্স ফ্যাক্টরের মান বলা না থাকে তাহলে কিন্তু ক্যান্ডেল পাওয়ার ডিপ্রিসিয়েশনের মান বলা থাকবে এবং সেটা পার্সেন্টেজে বলা থাকবে। ভালো করে মাথায় রেখে দে। এই ক্যান্ডেল পাওয়ার ডিপ্রিসিয়েশন থেকে আমরা মেইনটেনেন্স ফ্যাক্টরের মানটাকে বের করতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে মেইনটেনেন্স ফ্যাক্টর বা মেইনটেনেন্স ফ্যাক্টর সমান আমরা বলতে পারি 1 মাইনাস ক্যান্ডেল পাওয়ার ডিপ্রিসিয়েশন। এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখিস। এখন ক্যান্ডেল পাওয়ার ডিপ্রিসিয়েশনের মানটা কিন্তু নিউমেরিক ভ্যালুতে বসাতে হবে। এখন নিউমেরিক ভ্যালুতে যখন বসাতে হবে, মেইনটেনেন্স ফ্যাক্টর মানে এমএফ, তো সেটা 1 মাইনাস ক্যান্ডেল পাওয়ার ডিপ্রিসিয়েশনের মান আমার বলা আছে 20%। দেখ এখানে বলা দিয়ে আছে ক্যান্ডেল পাওয়ার ডিপ্রিসিয়েশনের মান হচ্ছে 20%। তাহলে 20%-এ এখানে পার্সেন্টেজে বলা আছে, তাকে নিউমেরিক ভ্যালুতে বসাতে হবে এখানে। তাহলে নিউমেরিক ভ্যালুতে কত আসবে? 20% মানে 20/100। তাহলে 20/100 করলে আসবে 0.2। তাহলে 1 থেকে 0.2 বাদ দিলে কত থাকবে? 0.8। ভালো করে মাথায় রেখে দিস কিন্তু জায়গাটা। তাহলে মেইনটেনেন্স ফ্যাক্টরের মান আমরা পেয়ে গেলাম 0.8। তাহলে এবার হিসাব কর যে কত পরিমাণ লুমেন আমাকে তাহলে ল্যাম্প থেকে বেরোতে হবে, যেটা আমার দরকার। তাহলে ওপরে তো পেয়েছিলাম 81,000, তাকে ভাগ করছি কত দিয়ে? 0.5 দিয়ে, যেটা হলো সেটাকে দেখ আবার ভাগ হচ্ছে 0.8 দিয়ে, হলো 2,02,500। 2,02,500 লুমেন। এই পরিমাণ লুমেন আমাকে টোটালি লাইট থেকে বের করতে হবে। টোটালি যতগুলো ল্যাম্প আমি ব্যবহার করব, সেই ল্যাম্প থেকে এই পরিমাণ লুমেন আমাকে টোটালি বের করতে হবে। এবার দোকানে যখন ল্যাম্পগুলো আমি কিনতে যাব, তখন কি তোরা এই ল্যাম্পের লুমেন ভ্যালু দিয়ে ল্যাম্প কিনবি, না ল্যাম্পের ওয়াট ভ্যালু দিয়ে ল্যাম্প কিনবি? কোনটা? দোকানে যখন তোরা ল্যাম্প কিনতে যাবি, তখন কি তোদের ল্যাম্পের এই লুমেন ভ্যালু দিয়ে ল্যাম্প কিনিস, না ল্যাম্পের ওয়াট ভ্যালু দিয়ে ল্যাম্প কিনিস? ভ্যালু স্যার। ওয়াট ভ্যালু। তাহলে এই পরিমাণ লুমেন মানে আমাকে এখন দেখতে হবে কত ওয়াট। সেটা আমি কোথা থেকে পাবো? সেটা পাবো আমি ল্যাম্প এফিসিয়েন্সি থেকে। এখন দেখ ল্যাম্প এফিসিয়েন্সির মান একটা বলে দেওয়া আছে অঙ্কটাতে। ল্যাম্প এফিসিয়েন্সির মান হচ্ছে 14 লুমেন পার ওয়াট। মানে 1 ওয়াটের ল্যাম্প থেকে 14 লুমেন আলো বেরোয়। তাহলে 14 লুমেন আলো বেরোচ্ছে আমার, লুমিনাস ফ্লাক্স বেরোচ্ছে 1 ওয়াটের ল্যাম্প থেকে। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমি কি ভ্যালুটা, যে 14 লুমেন আমার বেরোচ্ছে ল্যাম্প থেকে, সেটা 1 ওয়াট থেকে। তাহলে 1 লুমেন কত ওয়াট থেকে বেরোবে? 1/14 ওয়াট থেকে। তাহলে আমাকে তো এই পরিমাণ লুমেন বার করতে হবে ল্যাম্প থেকে টোটাল।
অর্থাৎ 2,02,500 আমাকে লুমেন বের করতে হবে। সেটার জন্য কত ওয়াট দরকার? তাহলে 2,02,500 ডিভাইডেড বাই 14 ওয়াট। এবার আমি এখান থেকে কত পাবো? অ্যান্সার যেটা হয়েছে তাকে ডিভাইডেড বাই 14 পেলাম আমি 14,664.2, মানে 14,665 আমি লিখছি। 14,465 ওয়াট। তাহলে টোটাল আমাকে এত ওয়াট ল্যাম্প কিনতে হবে। আমাকে দোকান থেকে এখন টোটাল এত ওয়াটের ল্যাম্প কিনতে হবে। এইবারের ব্যাপারটা হচ্ছে এই এত ওয়াটের ল্যাম্প, টোটালি এত ওয়াট ল্যাম্প তোকে কিনতে হবে মিনিমাম। এইবারের ব্যাপারটা হচ্ছে যে আমি এত ওয়াটের ল্যাম্প মানে কতগুলো ল্যাম্প মিলিয়ে এত ওয়াট কিনবো। এখন দেখ বাজারে 10 ওয়াটেরও ল্যাম্প পাওয়া যায়। তাহলে আমি যদি এখন 10 ওয়াটের ল্যাম্প কিনি তাহলে কতগুলো ল্যাম্প আমাকে কিনতে হবে? প্রায় 1446, মানে 1447টা ল্যাম্প কিনতে হবে তাহলে 10 ওয়াটের ল্যাম্প কিনলে। আমি যদি 100 ওয়াটের ল্যাম্প কিনি তাহলে কতগুলো ল্যাম্প কিনতে হবে বল? আমি যদি এখন একটা ল্যাম্প 100 ওয়াটের করে হয় তাহলে আমাকে কতগুলো ল্যাম্প কিনতে হবে? 144টা, 144.65, মানে 145 খানা ল্যাম্প কিনতে হবে। এই কারণেই ল্যাম্পের সংখ্যার পরিমাণটা কিন্তু হবে প্রত্যেকের আলাদা আলাদা। যখনই নাম্বার অফ ল্যাম্প আমাকে বের করতে বলবে যে কতগুলো ল্যাম্প আমি কিনবো, এই সংখ্যাটা কিন্তু হয়ে যাবে প্রত্যেকের আলাদা আলাদা। কেন না? টোটাল যে ওয়াটটা আমার বেরোলো এই পরিমাণ ওয়াট আমার কিনতেই হবে। এখন এই পরিমাণ ওয়াট কিনতে হবে টোটাল। কিন্তু আমার তো ল্যাম্পের ওয়াট তো এক একটা ল্যাম্পের এক এক ওয়াট। ধর আমি কিনলাম 50 ওয়াটের একটা করে ল্যাম্প, আর তোরা কিনতে গেলি, তোরা কিনে নিয়ে এলি 100 ওয়াটের একটা ল্যাম্প। আবার ধর আরেকজন কিনতে গেলো, সে 200 ওয়াটের ল্যাম্প কিনে নিয়ে এলো, এক একটা ল্যাম্প। তাহলে প্রত্যেকের তো ল্যাম্পের সংখ্যা আলাদা আলাদা হয়ে যাবে। আমার টোটাল ওয়াট দরকার এত, আমাকে টোটাল ওয়াটের পরিমাণটা তো মিলাতে হবে। এবার যে যত ওয়াটের ল্যাম্প কিনবে তার করসপন্ডিং নাম্বার বেরোবে, সংখ্যা বেরোবে। এই জন্য অঙ্কটাতে কিন্তু নাম্বার অফ ল্যাম্পের পরিমাণ আলাদা আলাদা হয়ে যাবে। অনেক অঙ্ক একটা ছোট অঙ্ক দেয় যেখানে শুধুমাত্র নাম্বার অফ ল্যাম্প বের করতে বলে। অনেক সময় ছোট অঙ্ক দেয় যেখানে শুধুমাত্র নাম্বার অফ ল্যাম্প বের করতে বলে। এবার যে ল্যাম্পগুলো আমি কিনবো সেই ল্যাম্পগুলো তো আমাকে এখানে সাজাতে হবে পরপর। এখন সেই 100 ওয়াটের ল্যাম্প এনে কি মাঝখানে রেখে দেবো? শুধু মাঝখানে দিলে হবে না, চার কোনায় লাগাবো? যে অতগুলো ল্যাম্প এনে এই এই কোনাতে কিছু লাগালাম, এখানে কিছু লাগালাম, এখানে কিছু লাগালাম, এখানে কিছু লাগালাম, আর মাঝখানে এখানে দিলাম, এখানে দিলাম, তাহলে কি হয়ে যাবে? চল না, তাহলে হবে না। আমাকে ল্যাম্প গুলোকে একদম পরপর রো কলম বরাবর পরপর পরপর সাজাতে হবে। এখন পরপর যখন সাজাতে যাব আমি, তাহলে একটা ল্যাম্প থেকে আর একটা ল্যাম্পের আমি হাই স্পেস পাবো, একটা ল্যাম্প থেকে আরেকটা ল্যাম্পের স্পেস পাবো। তখন ফোন করছে, দেখো তো কি বলছে, শুনতে পাচ্ছ? তপন ফোন করছে আমার ফোনে, দেখো কি বলছে। শুনতে পাও না তোমরা? তপন ফোন করছে, দেখো কি বলছে।
বেশ, কোথায় ছিলাম বলে গেলাম। হ্যাঁ, যখনই ল্যাম্পগুলোকে আমি সাজাবো পর 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 পর, তাহলে পরবর্তী দুটো ল্যাম্পের পাশাপাশি দুটো ল্যাম্পের মধ্যে একটা স্পেস পাবো। আবার হাইট আছে আমার 4 মিটার, তাহলে স্পেস আর হাইটের রেশিওটাকে আমাকে 1 মেনটেন করতে হবে। স্পেস আর হাইটের রেশিওটাকে আমাকে 1 মেনটেন করতে হবে। 1 অ্যাকচুয়ালি প্রপারলি 1 আমরা মেনটেন করতে পারি না, 1 এর কাছাকাছি মেনটেন করব। এইবার দেখ কতগুলো ল্যাম্প আমাকে কিনতে হবে, সেই জায়গা থেকে আমি এখানে একটা মোটামুটি হিসেব পেয়ে যাব। এখন এইটা কত লেন্থ আছে? 15 মিটার। এই লেন্থটা যদি থাকে আমার 15 মিটার, এই লেন্থটা যদি থাকে আমার 15 মিটার, তাহলে আমি যখন রো কলাম বড় বড় ল্যাম্পগুলো সাজাবো এইভাবে, তাহলে এদিকে একটা স্পেস পাবো, আবার দেখ এইদিকেও তো একটা স্পেস পাবো, তাই নয়? তাহলে স্পেসটা এখন কত রাখবো? দেখ হাইট আছে 4 মিটার, আমি যখন স্পেসকে 4 মিটার করে রাখি তাহলে 4টে রো হবে। আমি যদি স্পেসটাকে এখন 4 মিটারের কাছাকাছি রাখি, তাহলে বল 4খানা রো হবে তো, না হবে না? বল 4খানা রো হবে কি হবে না, বল এইটুকু বল। কারণ 16 মিটার আছে আমার হাতে। আমি যদি এখন পাশাপাশি দূরত্বটাকে 4 মিটারের কাছাকাছি রাখি, কারণ 4টে রো করলে তবে তো 4 16 মিটার হবে, কিন্তু আমার হাতে আছে 15 মিটার, তাহলে 4 মিটারের যদি একটু কম করে করি, তাহলে 15কে 4 দিয়ে ভাগ করছি, 15 মিটারকে 4 ভাগে ভাগ করি, তাহলে একটা স্পেস মোটামুটি 4 মিটারের কাছাকাছি চলে আসবে। তাহলে যদি আমি এখন রো বরাবর চিন্তা করি, মানে উইথ বরাবর, দৈর্ঘ্য বরাবর না করে প্রস্থ বরাবর যদি দেখি, উইথ বরাবর, উইথে আছে আমার 15 মিটার, আর আমাকে স্পেস রাখতে হবে নিয়ারলি 4 মিটার। তাহলে আমি 4 ভাগে ভাগ করতে পারি একে, তাহলে নিয়ারলি 4 মিটার চলে আসবে স্পেসটা। তাহলে স্পেস হাইট রেশিওটা 1-এর কাছাকাছি চলে আসবে। তাহলে আমি যদি এটাকে 4 ভাগে ভাগ করি, তাহলে একটা ডিস্টেন্স কত করে পড়বে? 15/4 মানে 3.75 মিটার। তাহলে এটা প্রস্থ বরাবর স্পেস পেলাম 3.75 মিটার। এখন লেন্থ বরাবর দেখি, লেন্থ আমার আছে কত? 72 মিটার। এখন লেন্থ বরাবর যে স্পেসটা রাখবো আমি, এবার লেন্থ বরাবর যে স্পেসটা থাকবে দৈর্ঘ্য বরাবর, সেটাও তো রাখবো 4 মিটারের কাছাকাছি। তাহলে 72কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে? 4 18 72, তাই তো? 4 18 72 মানে 18টা রো পড়বে, কলম পড়বে। 18টা কলম পড়বে। তাহলে এদিকে 18টা, এদিকে 4টে, 4 18 72। বেশ, 18টা যদি পড়ে, 18টা পড়ুক। এবার দেখ 4 মিটার তো প্রপারলি পাবো না আমি। 4 মিটার যদি আমি প্রপারলি করতে যাই, তাহলে দেখ এইদিকে 3.75 মিটার পড়েছে, এইদিকে আমি 4 মিটার করতে পারবো না। তাহলে এটাও 4 মিটারের 3.75 এর কাছাকাছি আনতে হবে। প্রস্থ বরাবর 3.75 মিটার পেয়েছি, তাহলে দৈর্ঘ্য বরাবর কিন্তু 4 মিটার দিতে পারবো না, দৈর্ঘ্য বরাবরও কিন্তু আমাকে 3.75 এর কাছাকাছি আনতে হবে। কিন্তু 18 ভাগে ভাগ করলে আমার 4 মিটার করে পড়ছে, 4 18 72। তাহলে আমি যদি 18 ভাগে ভাগ না করে আর 2 ভাগ বাড়িয়ে দিই, 20 ভাগে ভাগ করি, তাহলে 72কে যদি আমি 20 দিয়ে ভাগ করি,
তাহলে কত আসছে 3.6। তাহলে দেখ এখানে যদি 4 মিটার থাকতো, এদিকে আছে 3.75, তাহলে ডিফারেন্সটা কত হচ্ছিল? 0.25 মিটারের একটা ডিফারেন্স হচ্ছিল দৈর্ঘ্য প্রস্থের মধ্যে। কিন্তু আমি যদি এখানে 3.6 করে দিই 20 ভাগে ভাগ করে, তাহলে দেখ ডিফারেন্সটা কত আসলো? 0.15। দৈর্ঘ্য প্রস্থের মধ্যে স্পেসের ডিফারেন্সটা আসলো 0.15। অনেকটা কমে গেল পার্থক্য। তাহলে এটাকে 20 ভাগে ভাগ করে দেয়। তাহলে এইদিকে 20টা করে বসাবো ল্যাম্প, আর এদিকে 4টা রো করবো। তাহলে 4 20 80খানা ল্যাম্প আমি ব্যবহার করব। বেশ, আমি যদি এখন টোটাল ল্যাম্প ব্যবহার করি তাহলে একে এখন 20 ভাগে ভাগ করছি। এই জায়গাটাকে 20 ভাগে ভাগ করছি, দেওয়া আসছে 3.6 মিটার। তাহলে আমার টোটাল ল্যাম্প কতগুলো নিচ্ছি আমি, বল? তাহলে টোটাল ল্যাম্প আমি কতগুলো দরকার পড়ছে এইভাবে ভাগ করলে? দৈর্ঘ্য বরাবর 20টা ল্যাম্প, প্রস্থ বরাবর 4টে ল্যাম্প, মানে 80খানা ল্যাম্প আমি ব্যবহার করছি। তাহলে 80খানা ল্যাম্পের আমার টোটাল ওয়াট ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এক একটা ল্যাম্পের ওয়াট ভ্যালু কত করে হবে? তাহলে ওয়াট বা ওয়াটেজ অফ ইচ ল্যাম্প, ওয়াটেজ অফ ইচ ল্যাম্প। তাহলে আমাকে টোটাল ওয়াটেজ কত আছে? 14,465 এই পরিমাণ ওয়াট আমাকে কিনতে হবে, আর আমি সেটা 80খানা ল্যাম্পের মধ্যে ব্যবহার করছি। 14,465 ভাজিত 80, 180 ওয়াটের ল্যাম্প আমাকে কিনতে হবে। 180.81, 180.81 ওয়াট। এই পরিমাণ ওয়াটের আমাকে ল্যাম্প কিনতে হবে। এইবার বল তো 180 ওয়াটের ল্যাম্প কিনলে কি তাহলে আমার হবে? যদি 180 ওয়াটের আমি 80খানা ল্যাম্প কিনি তাহলে কি হবে আমার? বল, হবে কি হবে না বল? না স্যার। কেন হবে না? স্যার আর একটু বেশি ওয়াট নিতে হবে, কারণ পয়েন্টের ওই পোর্শনটা তো বাদ পড়ে যাচ্ছে, তাহলে লুমেনটা কম হয়ে যাচ্ছে তো অনেকটা। মার্কেটে কি 181 ওয়াটের ল্যাম্প অ্যাভেলেবেল পাবো? না স্যার। তাহলে কি করব? কিন্তু 180 ওয়াটের ল্যাম্প আমি অ্যাভেলেবেল পাবো, এটা আমি অ্যাভেলেবেল পাবো, কিন্তু এটা আমি পাবো না। তাহলে কোনটা কিনবো? কত ওয়াটের ল্যাম্প কিনবো? ল্যাম্প কিনতে হবে আমাকে এর ওপরের ভ্যালু যেটাই অ্যাভেলেবেল, এর ওপরের ভ্যালু যেটাই অ্যাভেলেবেল। যদি 185 ওয়াট অ্যাভেলেবেল পাই তাহলে সেটাই কিনবো, না হলে কিন্তু এর কম কেনা যাবে না। কেন কম কেনা যাবে না? কম যখনই আমি কিনবো ওয়াট ভ্যালু কমে গেল, সেই ওয়াট ভ্যালু যদি কমে যায় তাহলে লুমেন কমে যাবে। লুমেন কমে গেলে কিন্তু আমার ইলুমিনেশন কমে যাবে। ইলুমিনেশন যদি কমে যায় তাহলে এখানে কাজ করতে অসুবিধা হবে। কিন্তু লুমেন এখানকার ইলুমিনেশন বাড়তে পারি আমি, 75 লাক্সের থেকে বেশি রাখতে পারি। 75 লাক্সের থেকে কিন্তু আমি এখানে বেশি লুমেন রাখতে পারি ইলুমিনেশন, কিন্তু কম রাখতে পারবো না। কারণ যে কাজটা করতে হবে সেই কাজটা করার জন্য মিনিমাম লুমেন ভ্যালু দরকার আমার 75 লাক্স। আমি কিন্তু লুমেন ভ্যালু বা ইলুমিনেশন ভ্যালু বেশি রাখতেই পারি। তার জন্য ধর ল্যাম্প কিনতে গিয়ে আমার একটু ওয়াট ভ্যালু বেশি হয়ে গেল, ঠিক আছে থাক, কারণ আমার ডিপ্রিসিয়েশন তো আছে।
তাহলে এর 180 ওয়াটের উপরে যে অ্যাভেলেবেল যে ল্যাম্প সেটা হচ্ছে প্রায় 200 ওয়াট। এই 200 ওয়াটের ল্যাম্প হচ্ছে আমার অ্যাভেলেবেল ইন মার্কেটে আমার অ্যাভেলেবেল। এবার 200 ওয়াটের ল্যাম্পগুলো যখন আমি এখানে ডিস্ট্রিবিউট করব, কিভাবে করব? তাহলে এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, এখানে বসালাম, এই তাহলে এই বরাবর আমি 20খানা ল্যাম্প বসাবো, তাই তো? তাহলে বল এই হাইটটা, এই স্পেসটা কত হয়েছিল? 3.6। এটাও তাহলে 3.6, আর এই জায়গাটা কত হয়েছিল? 3.75। এবার বল তো তাহলে দেওয়াল থেকে এই ডিস্টেন্সটা কত রাখতে হবে? কোথাও লাগলেই না পুরো টানা হয়ে যাবে। প্রস্থ বরাবর দেওয়াল থেকে এই ডিস্টেন্সটা কত হবে? চারটে বসলো। তাহলে দেওয়াল থেকে এই ডিস্টেন্সটা, হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো, ওই ঘরে বসো, ওই ঘরে বসো, ওই ঘরে বসো, ওই ঘরে বসা। তাহলে এই ডিস্টেন্সটা দুটো ল্যাম্পের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আমার 3.75। তাহলে এটা যদি আমি 4 ভাগে ভাগ করেছি, দেখ দুটো ল্যাম্পের মধ্যবর্তী আমি কটা ভাগ পাচ্ছি? 3টে ভাগ পাচ্ছি, একটা দুটো তিনটে। আর আরেকটা ভাগ হচ্ছে এই দেওয়াল থেকে অর্ধেক, এই দেওয়াল থেকে অর্ধেক। তাহলে এই ভাগটা কত হবে? 3.75 এর অর্ধেক, এটাও হবে 3.75 এর অর্ধেক প্রস্থ বরাবর। ঠিক একইভাবে আমি যদি এই বরাবর 20খানা ল্যাম্প বসাই পরপর, তাহলে বলতো দুটো ল্যাম্পের মধ্যবর্তী দূরত্ব আমি কতবার পাবো? 19 বার। আর আরেকটা ভাগ হবে এই দেওয়াল থেকে এই ডিস্টেন্সটা, আর এই দিক থেকে এই ডিস্টেন্সটা। এই দুটো ডিস্টেন্স কভার করবে আমার একটা ভাগ। তাহলে এই ভাগটা হবে 1.8 মিটার, এটাও হবে 1.8 মিটার। বুঝতে পারলি? স্যার আমি যদি স্যার ওই দেওয়াল থেকে যদি বাল্বের দূরত্বটা সেম রাখতে চাই, কোনো কি অসুবিধা হবে? না, সেম রাখবি কেন? আমি এখান থেকে যে লাইটটা বসাবো, দেওয়ালে আলোটা প্রতিফলিত হয়ে সেই আলোটা তো আবার সারফেস প্লেনে আসবে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে আমার এইটুকু রিজিয়নের ইলুমিনেশন ভ্যালু বেশি হয়ে যাবে না দেওয়ালগুলোর সাইডগুলোতে? আমি বলছি স্যার অন্য লাইট থেকে মানে দেওয়ালের যত দূরত্ব হবে সেম দূরত্ব রাখবো স্যার। হ্যাঁ, তাহলে ইলুমিনেশন ভ্যালু কমে যাবে। কারণ দুটো ল্যাম্প যখন পাশাপাশি রাখছি, সেই মধ্যবর্তী যে ইলুমিনেশনটা, এখান থেকে আলো যাচ্ছে, এখান থেকে আলো যাচ্ছে। বুঝতে পারলি? কিন্তু দেওয়াল থেকে যদি 3.6 রাখিস, তাহলে দেওয়ালের সাইডে যে বসে থাকবে, বসে বসে কাজ করবে, সে তো আলোটা এই লাইট থেকেই যাবে শুধুমাত্র। তাহলে এই জায়গাটা আলো কমে যাবে না? দেওয়ালের সাইডগুলো আলো কমে যাবে তো তাহলে। বোঝা গেল না গেল না বল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। তাহলে দেওয়াল থেকে দূরত্বটা রাখতে হবে দুটো ল্যাম্পের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। কারণ এই এই দুটো ল্যাম্পের মধ্যবর্তী জায়গায় ইলুমিনেশনটাকে চিন্তা কর, আমি এই রকম জায়গায় ধর ইলুমিনেশনটা দেখতে চাইছি। তাহলে এই রকম জায়গায় যে ইলুমিনেশনটা হবে, আলোটা পড়বে, সেটা তো এই ল্যাম্প থেকেও গিয়ে পড়বে, আর এই ল্যাম্প থেকে গিয়েও পড়বে। কিন্তু আমি যদি এখান থেকে বসিয়ে দেওয়াল থেকে ডিস্টেন্সটা 3.6 রাখি, তাহলে এখানে তো ল্যাম্প নেই, দেওয়াল ঘেঁষে কি ল্যাম্পটা আছে আর? তাহলে এই দেওয়ালের সাইডগুলোতে আলো কম হয়ে যাবে, আলো না থাকার জন্য, ল্যাম্প না থাকার জন্য।
তাহলে এইভাবে আমাদেরকে স্পেস হাইট রেশিওটাকে মেনটেন করতে হবে। এবার দেখ, স্পেস হাইট রেশিওটা মেনটেন করতে গেলে তুই যদি আর অন্য কোনো ফ্যাক্টর করতে যাস, যদি আমি এই বরাবর 3 করতে যাই, আমি যদি 3 ভাগে ভাগ করতাম, তাহলে 15 মিটারকে 3 ভাগে ভাগ করলে এক একটা দৈর্ঘ্যে কত করে ভাগ করতো? 5 মিটার করে। তাহলে হাইট আছে 4 মিটার, প্রস্থ হয়ে যেত 5 মিটার, তাহলে স্পেস পেয়ে যেতাম 5 আর হাইট হয়ে যেত 4, তাহলে 5/4 মানে 1.25, মানে একের বেশি হয়ে যেত। তাহলে 5 ভাগে 3 ভাগে করতে পারবো না। 5 ভাগ করতে গেলে আবার কি হবে? আমি যদি এটাকে 5 ভাগে ভাগ করতাম, তাহলে এক একটা দূরত্ব কত করে পড়তো? 3 মিটার করে। তাহলে সেটাও দেখ, আবার স্পেস হাইট রেশিওটা মেনটেন হতো না, আরো কমে যেত। এখন যে স্পেস হাইট রেশিওটা পেলাম, তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ বরাবর স্পেস হাইট রেশিওটা কত পেলাম? 3.75 ভাজিত 4, এটা পেলাম প্রস্থ বরাবর স্পেস হাইট রেশিও, অর্থাৎ এটা পেলাম 3.75 ভাজিত 4, এটা পেলাম প্রস্থ বরাবর, আর দৈর্ঘ্য বরাবর পেলাম আমি 3.6 ভাজিত 4। তাহলে স্পেস হাইট রেশিওটা কত হলো দেখ, 3.75 ভাজিত 4 মানে হচ্ছে 0.937 মানে 94, আর হলো 4×9 = 36 মানে 0.9। দেখো 1 এর কাছাকাছি প্রায় সেম জায়গাতে চলে এসছে, খুব ভালোভাবে তৈরি হয়েছে। স্পেস হাইট রেশিওটা সুন্দর মেনটেন হয়েছে। এবার দেখ তুই সিকোয়েন্স চেঞ্জ করতে যা, দেখ স্পেস হাইট রেশিওটা কত কত আসবে এবার তাদের মধ্যে। আমি যখন 5 ভাগে ভাগ করি এটাকে, আর এদিকে যদি 20 ভাগে ভাগ করি, তাহলে দেখ স্পেস হাইট রেশিওটা কতটা ডিফারেন্স হবে দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর। তোরা নিজেরাই এবার চিন্তা কর। এখানে দেখ দুটোই 9.9 এর মধ্যে আছে, আর এই বরাবর 5 ভাগে ভাগ কর, এই বরাবর 20 ভাগে ভাগ কর, দেখ কতটা চেঞ্জ হয়ে যাবে। তখন আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। বেশ, অঙ্কটা বুঝতে পারলি না বল এবার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। পরীক্ষাতে কিন্তু এই অঙ্ক একটা আসবেই, এই অঙ্ক একটা করতেই হবে তোকে। এবার সৌভাগ্য ভালো হয়ে, মানে ভাগ্যটা ভালো হলে তো দুটো করতে হতে পারে, মানে একবার বিল্ডিং ইলেকট্রিফিকেশনে আর একবার ইলুমিনেশনে। স্যার আর যদি স্যার ওই 15 মিটারটাকে স্যার যদি যদি 5 ভাগে ভাগ করি, আর বেশ 72 মিটারটাকে যদি স্যার 24 ভাগে ভাগ করি, তাহলে তো স্যার সব দিকে স্যার 3 করে হয়ে যাবে। বেশ তাই কর। এটাকে 5 ভাগে ভাগ করলি, তাহলে এটাকে যদি আমি 5 ভাগে ভাগ করি তাহলে কত পাবো? 15কে 5 ভাগে ভাগ করলাম 3 পাবো, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে স্পেস পেলাম 3, হাইট আছে 4, তাহলে স্পেস হাইট রেশিওটা হলো আমার 0.75। না স্যার, ঠিক বলছি আছে, ওই 72 মিটারটাকে স্যার 24 ভাগে ভাগ করবো। এবার 72 মিটারটাকে এটা আমি প্রস্থ বরাবর করলাম, এটা তো আমি প্রস্থ বরাবর করলাম। এবার দৈর্ঘ্য বরাবর বলছি, তাহলে 72 মিটারকেও তুই 24 ভাগে ভাগ করলি, তাহলে এক একটা স্পেস পেলাম 3। বেশ, তাহলে ওখানেও স্পেস পেলাম 3, হাইট আছে 4, মানে স্পেস হাইট রেশিওটা হলো 0.75। কি বলেছি আগে? স্পেস হাইট রেশিওটা পড়াতে গিয়ে কি বলেছি? ওয়ানের কাছাকাছি মেনটেন করতে হবে, কিন্তু লেস দ্যান 1 হবে। অ্যাপ্রক্স ইকুয়াল টু 1 এর কাছাকাছি মেনটেন করতে হবে। যত 1 এর কাছাকাছি মেনটেন করতে পারবো, এই জায়গাতে ইলুমিনেশনটা তত ইউনিফর্মালি ডিস্ট্রিবিউটেড হবে। তাহলে বল 0.75টা কাছে 1 এর কাছে, না 0.94টা 1 এর কাছে? স্যার যদি এরকম করে দিই তাহলে কি ভুল হয়ে যাবে স্যার?
ওই তো বললাম, মানে সবাই ঠিক, কিন্তু ব্যাপারটা হলো কে কতটা অ্যাকিউরেট। তুই যেটা করলে, এটা যদি তুই করিস তাহলে ভুল নয়, ভুল তো করিসনি, কিন্তু তুই কতটা অ্যাকিউরেট মেজারমেন্ট করলি, মানে কতটা ইউনিফর্মালি লাইট ডিস্ট্রিবিউটেড করতে পারলি। লাইট তো হবে, আলো তো হবে, তাতে কি হবে, এক জায়গায় ছোপ ছোপ আলো হবে, মানে কোন জায়গায় কম বেশি আলো হবে। এই সিস্টেমটা যত আমি ওয়ান থেকে যত দূরে সরবো, আমার লাইটের ডিস্ট্রিবিউশনটা কি হবে, ছোপ ছোপ হবে, মানে কম বেশি আলো হবে। আর যত ওয়ানের কাছাকাছি আনবো, তত আলোটা সমানভাবে পড়বে। এটাই হচ্ছে ব্যাপার এখানে, মানে কতটা আমি অ্যাকিউরেট করতে পারবো। সেই জন্য তো প্রথমেই বললাম যে নাম্বার অফ ল্যাম্প, যতজন অঙ্ক করবে প্রত্যেকের আলাদা আলাদা সংখ্যা বেরোবে, কিন্তু আমরা দেখব এই জায়গাটা, ইউনিফর্মালি লাইট ডিস্ট্রিবিউশন আর সুইটেবল স্পেস হাইট রেশিও। এই জায়গাটা যে যত ভালো মেনটেন করতে পারবে তার তত ফুল নাম্বারের দিকে যাবে, যে যত খারাপ মেনটেন করবে তত কম নাম্বারের দিকে যাবে। ধর এটা 5 নম্বর অঙ্ক আছে, 5 নম্বর থাকবে না, এটা 6 নম্বর 7 নম্বর থাকবে, 6 নম্বর আছে। এটা যে করলো তাকে হয়তো দিলাম আমি 6 আর এটা যে করবে তাকে কি আমি 6 দেবো, তাকে 4 দেবো। এটাই হবে তফাৎ। কারণ তুই তো ওয়ার্কিং ফিল্ডে গিয়ে তুই বুঝতে পারবি কাজ করতে গিয়ে যে কি তফাৎটা তুই করেছিস, তোর কি ভুলটা হয়েছে, তুই ওয়ার্কিং ফিল্ডে গেলেই বুঝতে পারবি এই জায়গাটা। বল, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। এই হচ্ছে ব্যাপার। বেশ ঠিক আছে, চল। বেশ একটা কথা বলা, তোরা কি পুজোর মধ্যে পড়বি? আমার কিন্তু দশমীর পর থেকে 12 তারিখ পর্যন্ত আমার কিন্তু কামাই হলেও হতে পারে, আমি সেই রেসপেক্টে বলছি। তোরা যদি বলিস পড়বো তাহলে আমি পড়াবো। এবার তোরা সেটা আলোচনা করে আমাকে গ্রুপে জানিয়ে দিস তাহলে। এবার আমি ব্যবস্থা নিয়ে যাব। এবার ধর এখানকার নেটওয়ার্ক আর আমি যাব চেন্নাই, তাহলে সেখানকার নেটওয়ার্কের মধ্যে তফাৎ যদি হয়ে যায়, তাহলে সেই ব্যাপারটা তো আমি ধর বলতে পারছি না। ধর আমি ব্যবস্থা করেই নিয়ে গেলাম, কিন্তু দেখা গেল ওখানে গিয়ে আর হচ্ছে না, বা হয়তো আমি সময় পেলাম না, কারণ আমি তো একটা কাজে যাচ্ছি ধর ডাক্তার দেখানোর ব্যাপারে। তাহলে সেই জায়গায় যদি সময়টা সম্ভব না হয়ে ওঠে, তাহলে সেটাও ধর পুরোপুরি আমি একদম কনফার্ম বলতে পারবো না যে আজকে ক্লাস হবেই। দেখা গেল সকালে বললাম ক্লাস করব, হয়তো দেখা গেল সন্ধ্যার দিকে এসে দেখছি আর সময় হচ্ছে না, হয়তো এমন কিছু একটা ইমার্জেন্সি পড়ে গেছে। তাহলে এইরকম ভাবে কিন্তু একটু ক্লাস হ্যাম্পার হতে পারে আপ টু 12 তারিখ পর্যন্ত। এটা ধর তোদেরকে আমি আগেই জানিয়ে দিলাম। এবার যদি বলিস তোরা যে পুজো কটা দিনের মধ্যে তোরা পড়বি, তাহলে আমি পড়াবো। আর যদি বলিস যে না পুজো কটা দিন থাক, তাহলে ওই যেভাবে চলছে সেইভাবে হোক, 12 তারিখের পর আপনি ফিরে আসুন, যদি ক্লাস হয় তো আর মাঝখানে তাহলে আমি করিয়ে দেবো। তাহলে সেটা কিন্তু তোদেরকে অ্যাডজাস্ট করতে হবে।